আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু কি? শব্দ গঠনের প্রাথমিক ধারণা। বাংলা ব্যাকরণের আমাদের আজকে টপিক হচ্ছে শব্দ গঠনের প্রাথমিক ধারণা, অর্থাৎ শব্দ, যে শব্দগুলোকে আমরা উচ্চারণ করি এই শব্দগুলো প্রাথমিকভাবে কিভাবে গঠিত হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুগুলো কি কি? আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শব্দ কি, আমরা এটা শিখবো। এরপর হচ্ছে শব্দের গঠন কিভাবে হয় সেটা জানবো। এরপরে গঠনগতভাবে শব্দ কত প্রকার, শব্দ গঠনগতভাবে কত প্রকার আমরা সেটা শিখবো, এবং সাধিত শব্দ কিভাবে গঠিত হয় সেই নিয়মগুলো আমরা জানবো। প্রথমে যদি আমরা খেয়াল করি যে আমাদের শব্দ কি বা শব্দ কাকে বলে, অর্থবোধক ধ্বনি সমষ্টিকে কি বলে? শব্দ বলে। অর্থবোধক ধ্বনি সমষ্টি। আচ্ছা, এখন খেয়াল করো, আমি এখানে তিনটি ধ্বনি লিখলাম, একটা হচ্ছে ক, একটা হচ্ছে ল, একটা হচ্ছে ম, তাই তো? তাহলে এই তিনটা ধ্বনির সমষ্টিতে কি তৈরি হয়েছে? একটা শব্দ তৈরি হয়েছে, কলম। ঠিক আছে? এখন এই ধ্বনিগুলোকে যদি আমি একটু চেঞ্জ করে দেই, প্রথমে যদি ম রাখি, তারপর যদি ক রাখি, তারপর যদি ক রাখি, তাহলে কি তৈরি হবে? মলম। এখন আমাকে বলো, কলম এটি একটি শব্দ তৈরি হয়েছে, তাহলে সেই একই উপায়ে আমি নিচের শব্দটিও তৈরি করেছি, তো আমি এটাকে কি শব্দ বলতে পারবো? এই মলম এটাকে কি শব্দ বলতে পারবো? কেন পারবো না? তাহলে এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই শব্দটার কোনো অর্থ নেই। শব্দটার কি নেই? অর্থ নেই। তার মানে এটি বাংলা ভাষার কোনো শব্দ হয়নি। তার মানে আমরা যেটা বুঝলাম যে শব্দের প্রাণ তাহলে কি? অর্থ। তার মানে এই শব্দটার জীবন আছে বা প্রাণ আছে, কিন্তু এর প্রাণ নেই। কেন নেই? এর অর্থ আছে, এর অর্থ নেই। তার এই জায়গা থেকে আমরা যেটা বুঝলাম যে শব্দের প্রাণ বলা হচ্ছে কাকে? অর্থকে। অর্থ না থাকলে আমি ধ্বনিগুলোকে পাশাপাশি বসায় কোনো শব্দ তৈরি করতে পারবো না। আচ্ছা, তাহলে শব্দ সম্পর্কে আমাদের যে ধারণা সেটা ক্লিয়ার। শব্দ কি তাহলে? অর্থবোধক ধ্বনি সমষ্টি। অর্থবোধক ধ্বনি সমষ্টি। আর যদি আমরা এভাবে বলতে চাই যে পাশাপাশি কতগুলো ধ্বনি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটাও শব্দ। ঠিক আছে? আচ্ছা, শব্দ তাহলে কিভাবে গঠিত হয়? শব্দ কিভাবে গঠিত হয়? শব্দ গঠিত হয় হচ্ছে মূলত দুভাবে। একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণ যোগ দিয়ে, ব্যঞ্জন প্লাস স্বর, তাই তো? এই ব্যঞ্জনের সাথে স্বরবর্ণ যোগ হয়ে কি তৈরি করি আমরা? শব্দ তৈরি করি। খেয়াল করো, আমরা এখানে কলম শব্দটা যে তৈরি করছি, তাহলে কয়ের সাথে আমি কি দিছি? কয়ের সাথে আমি স্বরেয়কে ব্যবহার করছি, এরপরে লয়ের সাথে আমি স্বরেয়কে ব্যবহার করছি, এরপরে আমি ম এর সাথে স্বরেয়কে ব্যবহার করছি। তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণকে মিলাই দিয়ে আমরা কি তৈরি করছি? শব্দ তৈরি করছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি যদি কলা বলি, তাহলে কলা আমি কিভাবে লিখলাম? কয়ের সাথে হচ্ছে স্বরেয় যোগ লয়ের সাথে স্বরেয়া। ঠিক আছে? তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণকে যোগ করে দিয়ে আমরা শব্দ গঠন করতে পারবো। আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ অর্থাৎ ফলা, সেটা যোগ করে দিয়ে আমরা শব্দ তৈরি করতে পারবো। তাহলে যেমন শব্দ, এই শব্দটাকে যদি লিখি তাহলে কি লিখলাম আমি? স যোগ ত যোগ জ ফলা, তাই না? যোগ জ ফলা। তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে ফলা যোগ করে আমরা কি করতে? শব্দ তৈরি করি। তাহলে শব্দ তৈরি হয় কিভাবে? ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে জোড়া দিয়ে আমি কি তৈরি করি? শব্দ গঠন করি। ঠিক আছে? ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ আছে সেটা যোগ করে আমরা শব্দ তৈরি করি। আচ্ছা, এখন আসো গঠনগতভাবে শব্দ কত প্রকার। গঠনগতভাবে শব্দ হচ্ছে দুই প্রকার। গঠনগতভাবে শব্দ দুই প্রকার। আচ্ছা, আমরা কি বললাম যে গঠনগতভাবে শব্দ কত প্রকার? গঠনগতভাবে শব্দ দুই প্রকার। গঠনগতভাবে এই কথাটা কি আমরা বুঝতে পারছি? অর্থাৎ শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে তার উপর ভিত্তি করে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। কি কি সেটা? একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। একটা মৌলিক শব্দ, একটা সাধিত শব্দ।
আচ্ছা, মৌলিক শব্দ তাহলে কি? আচ্ছা, মৌলিক এই শব্দটার সাথে আমরা আগে থেকে পরিচিত না? মৌলিক শব্দটার সাথে, মৌলিক শব্দটার অর্থ কি? আমরা জানি যে বিজ্ঞানে আমরা মৌলিক কথাটা পড়েছি যে যাকে ভাঙলে ওইটা ছাড়া আর অন্য কোনো কিছু পাওয়া যায় না। সেম বিষয় এখানেও, মৌলিক শব্দ বলতে আমরা বোঝাচ্ছি যে শব্দগুলোকে আর ভাঙানো যায় না, যে শব্দগুলোকে আর বিশ্লেষণ করা যায় না, সেই শব্দগুলোকে বলা হয় মৌলিক শব্দ। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, হাত, এই হাত শব্দটিকে কি আর ভাঙানো যাবে? ভাঙলে আমরা কি অর্থবোধক কোনো কিছু পাবো? পাবো না। বই শব্দটিকে কি ভাঙা যাবে? বিশ্লেষণ করলে আমরা বই শব্দটিকে যদি বিশ্লেষণ করি আমরা কোনো অর্থবোধক আর কিছু পাবো না। অনুরূপভাবে খাতা, কলম এই শব্দগুলোকে বিশ্লেষণ করলে আমরা নতুন কোনো কিছু পাবো না। কাজে বলা হচ্ছে যে শব্দগুলোকে আর বিশ্লেষণ করা যায় না বা বিশ্লেষণ করলে আর অন্য কোনো কিছু তৈরি হয় না, সেটাকে বলা হচ্ছে মৌলিক শব্দ। এবার আসো সাধিত শব্দ। সাধিত শব্দ তাহলে আমরা কাকে বলবো? মৌলিক শব্দের বিপরীত কথাগুলোকেই আমরা তাহলে সাধিত বলবো। অর্থাৎ যে শব্দগুলোকে ভাঙা যাবে, বিশ্লেষণ করা যাবে, সেই শব্দকে বিশ্লেষণ করলে আরো অনেকগুলো অংশ পাওয়া যাবে, সেটাকে বলা হচ্ছে সাধিত শব্দ। খেয়াল করো, আমি এখানে কয়েকটা উদাহরণ লিখছি। আমি শব্দ লিখেছি এখানে হাতল। দেখো আমি হাতল শব্দটিকে ভেঙে দিয়েছি, কি তৈরি হয়েছে? হাত যোগ অল, হাত যোগ অল, হাতল। তার মানে এখানে আমি আলাদা আরেকটি শব্দ পেয়েছি, হাত পেয়েছি না, আরেকটি অংশ পেয়েছি হচ্ছে অল। এবার আমি এখানে একটা শব্দ লিখেছি বইপত্র। এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দুটো শব্দ পাচ্ছি, একটা হচ্ছে বই, একটা হচ্ছে পত্র, পাচ্ছি না? তাহলে এই শব্দগুলোকে কি বিশ্লেষণ করা যাচ্ছে নাকি যাচ্ছে না? যাচ্ছে। এবার সুনাম, এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা কি পাচ্ছি? সু যোগ নাম, এই দুটো অংশ পাচ্ছি। তাহলে যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় বা বিশ্লেষণ করলে অন্য কোনো অর্থবোধক শব্দ তৈরি হয় সেগুলোকে আমরা বলবো সাধিত শব্দ। এই দুটো শব্দ থেকে আমরা যেটা শিখলাম সেটা এরকম যে মৌলিক শব্দ যেহেতু বিশ্লেষণ করা যাবে না, তাহলে মৌলিক শব্দগুলোকে কি তৈরি করা যাবে? তৈরিও করা যাবে না। কিন্তু সাধিত শব্দগুলোতে যেহেতু বিশ্লেষণ করা যাচ্ছে, তার মানে কি এই শব্দগুলোকে আমরা কি করেছি? তৈরি করেছি। একটা শব্দের সাথে আরেকটা কোনো কিছুকে যোগ করে দিয়ে আমরা তৈরি করেছি। এই জন্য কি করা গেছে? এগুলোকে বিশ্লেষণ করা গেছে বা ভাঙা গেছে। তো তার মানে সাধিত শব্দগুলোকে কি করা সম্ভব? তৈরি করা সম্ভব। সাধিত শব্দগুলোকে তৈরি করা সম্ভব। এটা বুঝতে পারছি আমি? আচ্ছা, এখন দেখো তাহলে এখানে এবার আমরা যেটা দেখবো যে সাধিত শব্দ কিভাবে গঠিত হয়। আমরা বললাম যে সাধিত শব্দগুলোকে গঠন করা সম্ভব, সাধিত শব্দগুলোকে গঠন করা সম্ভব। এখন আমরা দেখব এই সাধিত শব্দগুলোকে আসলে কিভাবে গঠন করা যায়। শব্দ গঠনের অনেকগুলো উপায় আছে। শব্দ গঠনের অনেকগুলো উপায় আছে। তোমাদের বইয়ে শব্দ গঠনের 7টা উপায় বলা আছে। কয়টা? 7টা উপায় বলা আছে। প্রথম যে 1 নম্বর উপায়টা বলা আছে সেটা কি? মৌলিক শব্দের সাথে মৌলিক শব্দ যোগ করে, তাই তো? মৌলিক শব্দের সাথে মৌলিক শব্দ। খেয়াল করো, বইপত্র, এখানে বই একটা মৌলিক শব্দ, বই একটা মৌলিক শব্দ না? আচ্ছা, খাতা একটা মৌলিক শব্দ না? তাহলে বই আর খাতাকে একসাথে করে আমি বই খাতা বলতে পারবো? তাহলে এটা একটা মৌলিক শব্দ, এটা একটা মৌলিক শব্দ। বইপত্র, পত্র একটা মৌলিক শব্দ। তাহলে বই এবং পত্রকে আমরা জোড়া লাগিয়ে কি করছি? একটা শব্দ তৈরি করছি। তো তার মানে মৌলিক শব্দের সাথে মৌলিক শব্দ যোগ করে শব্দ তৈরি করা যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? বিভক্তি যোগ করে, শব্দের সাথে বিভক্তি যোগ করে কি করা যাবে? বিভক্তি যোগ করে, শব্দের সাথে বিভক্তি যোগ করেও আমরা কি করতে পারবো? নতুন শব্দ তৈরি করতে পারবো। বিভক্তি কি জিনিস? বিভক্তিকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের একটা পার্ট হচ্ছে বিভক্তি। অর্থাৎ একটা শব্দের পিছনে কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ ব্যবহার করে পরবর্তী পদের সাথে বা পরবর্তী শব্দের সাথে যে সম্পর্ক আমরা স্থাপন করে দেই, ওই বর্ণ বা বর্ণগুচ্ছকে বলা হচ্ছে বিভক্তি। যেমন খেয়াল করো, আমি এখানে যদি লিখি রোহিত ডাকো, তাহলে যে অর্থ তৈরি হলো
এবার যদি আমি এখানে একটা কে যোগ করে দেই, রহিমকে ডাকো, দুইটা মিনিং বা দুটার অর্থ কি সেম না? তাহলে আমি তখন রহিমের সাথে কে যোগ করে দিয়েছি, তখন রহিমের সাথে পরের পদটা বা শব্দটার যে সম্পর্ক সেটা স্পষ্ট হয়েছে, তাই তো? তাহলে এই যে আমরা অতিরিক্তভাবে এখানে একটি বর্ণ সমষ্টি যোগ করলাম, এটাকেই বলা হচ্ছে বিভক্তি। এটাকেই বলা হচ্ছে বিভক্তি। তাহলে শব্দের শেষে বিভক্তি যোগ করে আমরা কি করতে পারি? নতুন শব্দ গঠন করতে পারি। এরপরে কি আছে? উপসর্গ যোগ করে এবং প্রত্যয় যোগ করে। আমরা ইংরেজিতে সাফিক্স এবং প্রিফিক্স এই শব্দ দুটোর সাথে পরিচিত না? এই সাফিক্স এবং প্রিফিক্সকে বাংলায় বলা হচ্ছে উপসর্গ এবং প্রত্যয়। ঠিক আছে? প্রিফিক্স, প্রি মানে পূর্বে, অর্থাৎ প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ, বাংলায় উপসর্গটা পূর্বে বসে। আর একটা হচ্ছে সাফিক্স মানে হচ্ছে প্রত্যয়। সাফিক্স কোথায় বসে? ইংরেজিতে শেষে বসে। ঠিক আছে? তাহলে সেম বিষয় হচ্ছে এখানেও উপসর্গ। আর একটা হচ্ছে কি? প্রত্যয় যোগে। উপসর্গ যোগ করে প্রত্যয় যোগ করে। তাহলে উপসর্গ হচ্ছে কি? একটা শব্দের পূর্বে, একটা শব্দের পূর্বে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে যদি কোনো নতুন শব্দ তৈরি করা যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে উপসর্গ যোগে শব্দ গঠিত হয়েছে। ঠিক আছে? যেমন আমরা এখানে খেয়াল করো, একটা শব্দ লিখছিলাম কি? নাম। নাম একটা শব্দ, এই নামের সামনে আমি কি ব্যবহার করেছি? সু ব্যবহার করেছি। এবার এটা কি তৈরি করেছে? একটা নতুন শব্দ তৈরি করেছে, সুনাম। নাম আর সুনাম দুটো শব্দের অর্থ কি সেম? দুটো শব্দের অর্থ সেম নয়। তো তার মানে নাম একটা শব্দ, সুনাম আলাদা একটা শব্দ। তাহলে আমরা এখানে উপসর্গ যোগ করে কি করেছি? শব্দ গঠন করেছি। এই উপসর্গগুলোকে বলা হয় এক ধরনের অব্যয় পদ। উপসর্গগুলোকে কি বলা হয়? এক ধরনের অব্যয়। অব্যয়ের নিজস্ব কোনো অর্থ থাকে না। এজন্য উপসর্গগুলোর নিজস্ব কোনো কি নেই? অর্থ নেই। এরা কি করে? এরা একটা শব্দের সামনে বসে তারপর অর্থ তৈরি করার ক্ষমতা রাখে। এটাকে বলা হয় অর্থবাচকতা। অর্থাৎ উপসর্গগুলোর কি নেই? অর্থবাচকতা নেই, কিন্তু কি আছে? অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ নিজের কোনো অর্থ নেই, কিন্তু ভিন্ন অর্থ দেওয়ার ক্ষমতা আছে। যেমন সু, এমনিতেই সু বলতে কোনো অর্থ পাচ্ছি না, কিন্তু যখন এ কোনো একটা শব্দের সামনে ব্যবহার হচ্ছে, তখন তার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে ভালো। তখন তার অর্থ কি দাঁড়াচ্ছে? ভালো। এরকম ভাবে উপসর্গগুলোকে যখন আমরা কোনো শব্দের সামনে ব্যবহার করি, তখন তারা কোনো একটা অর্থকে নির্দেশ করে। এবার সব প্রত্যয়। প্রত্যয় কি? কোনো একটি শব্দের পিছনে আমরা যখন যুক্ত করে দিই, কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যখন আমরা কোনো শব্দের পিছনে যোগ করে দেই, তখন সেটাকে বলা হয় হচ্ছে প্রত্যয়। ঠিক আছে? এখানে খেয়াল করো, এখানে প্রথমে একটা শব্দ লিখে দিই, হাত লিখছিলাম, এরপরে আমি একটি বর্ণ সমষ্টি যোগ করে দিয়েছি, সেটা হচ্ছে অল। ঠিক আছে? তাহলে এই যে অলটাকে আমি বলতেছি কি? প্রত্যয়। তাহলে সামনে যোগ হলে উপসর্গ, আর পিছনে যোগ হলে সেটাকে বলা হচ্ছে প্রত্যয়। ঠিক আছে? তাহলে আমরা উপসর্গ যোগে যেমন নতুন শব্দ গঠন করতে পারি, ঠিক তেমনিভাবে প্রত্যয় যোগেও আমরা নতুন শব্দ গঠন করতে পারি। আর কি করতে পারবো? সন্ধির মাধ্যমে। কিসের মাধ্যমে? সন্ধির মাধ্যমে। আরেকটা হচ্ছে সমাসের মাধ্যমে। সমাসের মাধ্যমে। সন্ধি জিনিসটা কি? খেয়াল করো। সন্ধি হচ্ছে দুটো শব্দের, একটা শব্দের শেষ অংশ আর একটা শব্দের প্রথম অংশ। একটা শব্দের শেষ অংশ আর একটা শব্দের প্রথম অংশের মিলনের ফলে যদি নতুন কোনো শব্দ গঠিত হয়, অর্থাৎ ধ্বনির সাথে ধ্বনির বা বর্ণের সাথে বর্ণের মিলনে যদি নতুন কোনো শব্দ তৈরি হয়, তবে আমরা সেটাকে বলতেছি সন্ধি। খেয়াল করো, এখানে বই আর পত্র এই শব্দ দুটোকে আমরা ব্যবহার করছি, কিন্তু এখানকার রস্বই আর এখানকার প মিলে নতুন কোনো কিছু কি তৈরি করছে? নতুন কোনো কিছু তৈরি করেনি, যার কারণে আমরা এটাকে সন্ধি বলতেছি না। কিন্তু খেয়াল করো, আমি এখানে লিখলাম হিম। হিম হচ্ছে একটা শব্দ। হিম মানে কি? হিম মানে হচ্ছে ঠান্ডা। এরপরে আমি এখানে লিখলাম হচ্ছে আলয়। এখানে কি লিখলাম? আলয়। তাহলে এইখানকার স্বরেও আর এইখানকার স্বরেয়া মিলে দেখো মতে টাকা চলে আসবে।
ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে যে শব্দটা তৈরি করব সেটার নাম হবে হিমালয়। কি তৈরি করব? হিমালয়। তাহলে এই যে ময়ের আকার তৈরি হয়ে গেছে, বুঝছো না? এই আকারটা আমরা কি করছি, এখানকার স্বরেও এবং এখানকার স্বরেকে মিলাই দিয়ে তৈরি করছি। ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে সন্ধি। অর্থাৎ বর্ণের সাথে বর্ণের বা বর্ণের সাথে বর্ণের মিলনে যদি নতুন কোনো শব্দ গঠিত হয় সেটাকে আমরা বলতেছি সন্ধি। তাহলে এই সন্ধির মাধ্যমেও আমরা কি করি, আমরা নতুন শব্দ তৈরি করি। এবার আসুন সমাসের মাধ্যমে। এই প্রত্যেকটা টপিকসেরই কিন্তু আলাদা আলাদা কি আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে। অর্থাৎ এই প্রত্যেকটা টপিকসই আলাদা আরেকটা করে অধ্যায় বা পরিচ্ছেদ হওয়ার ক্ষমতা রাখে। আমরা সেই অধ্যায় বা পরিচ্ছেদ আকারে না পড়ে জাস্ট এখানে কি নিচ্ছি, ধারণা নিচ্ছি। উপসর্গ আলাদা একটা পরিচ্ছেদ, প্রত্যয় আলাদা একটা পরিচ্ছেদ, তার মানে এগুলো সম্পর্কে আরো ডিটেইলস আলোচনা আছে। এখানে জাস্ট আমরা হচ্ছে ধারণা নিচ্ছি। ঠিক আছে? এবং এটা জানতেছি যে এই বিষয়গুলোকে ব্যবহার করে কি করা যায়, শব্দ তৈরি করা যায়। এবার সমাসের মাধ্যমে। সমাসের মাধ্যমে কি, অর্থাৎ একাধিক পদকে আমরা এখানে কি করছি, একাধিক শব্দকে মিলাই দিয়ে একটা শব্দ করছি, তাই না? এটা এরকমই একটা ভাষণ হচ্ছে সমাস। সেটা কি, একাধিক পদকে সংক্ষিপ্ত করে যদি আমরা একটা পদ তৈরি করি তাহলে আমরা সেটাকে বলবো সমাস। যেমন নীল যে পদ্ম, নীল যে পদ্ম, খেয়াল করো এখানে হচ্ছে নীল যে পদ্ম, নীল এখানে একটা পদ, যে এখানে একটা পদানু, পদ্ম হচ্ছে এখানে একটা পদ। তাহলে এই একাধিক পদকে ব্যবহার করে আমরা একটা পদ তৈরি করলাম, সেটা হচ্ছে নীল পদ্ম। নীল পদ্ম একটা মাত্রার মধ্যেই আছে, তার মানে কি একটা পদ বা একটা শব্দ। তাহলে একাধিক শব্দকে বা একাধিক পদকে ব্যবহার করে যখন আমরা একটা পদ তৈরি করি ওইটাকে বলা হচ্ছে সমাস, ওই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে সমাস। তাহলে আমরা এই প্রক্রিয়াতে কি করলাম, শব্দ তৈরি করলাম। এরকম ভাবে আমরা বলি সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, রাজার পুত্র, রাজপুত্র। ঠিক আছে? রান্নার জন্য ঘর, রান্নাঘর। তাহলে এরকম একাধিক শব্দকে বা একাধিক পদকে ব্যবহার করে আমরা যখন একটা পদ তৈরি করি তখন আমরা সেটাকে বলি হচ্ছে সমাস। তাহলে সমাসের মাধ্যমেও কি করা যায়, শব্দ গঠন করা যায়। সর্বশেষ যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে শব্দ দ্বৈত বা বিরুক্ত শব্দ। শব্দ দ্বৈত বা বিরুক্ত শব্দ। তাহলে এই শব্দ দ্বৈত বা বিরুক্ত শব্দটা কি, অর্থাৎ এই শব্দ দ্বৈতের মাধ্যমেও আমরা নতুন শব্দ গঠন করতে পারবো। শব্দ দ্বৈত হচ্ছে একটা শব্দ একবার ব্যবহার করলে এক রকমের অর্থ দেয়, ওই শব্দটাকে যদি আমি পরপর দুইবার ব্যবহার করি তাহলে সেটা আরেক ধরনের অর্থ দেয়। এই যে দুইবার ব্যবহার করে আমরা যে নতুন শব্দ তৈরি করি এটাকেই বলা হচ্ছে শব্দ দ্বৈত। যেমন খেয়াল করো, আমি লিখলাম জ্বর, যখন আমি জ্বর লিখলাম তখন এটা হচ্ছে একটা রোগের নাম, কিন্তু আমি যদি দুইবার বলি জ্বর জ্বর তখন কি এটা রোগের নাম নাকি অবস্থা? আমি যখন জ্বর জ্বর বললাম তখন কিন্তু আমি রোগের নাম বুঝতেছি না, আমি কি বুঝতেছি, আমি বুঝতেছি হচ্ছে একটা অবস্থা। ঠিক আছে? তাহলে আমার জ্বর জ্বর হচ্ছে বা আমার জ্বর জ্বর লাগছে, এটা রোগ না, এটা হচ্ছে একটা অবস্থা। একবার ব্যবহার করলে যে অর্থ দেয়, দুইবার ব্যবহার করলে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে। তো তার মানে অর্থ যদি থাকে তাহলে সেটাকে শব্দ বলা যায়। তার মানে জ্বর জ্বর এটা যেহেতু ভিন্ন একটা অর্থ দিচ্ছে তার মানে এটা একটা শব্দ। ঠিক অনুরূপভাবে আমরা যদি লিখি ছোট ছোট, একবার ছোট বললে একরকম বোঝায় ছোট, এটা একটা বিশেষণ। কিন্তু যখন আমি বলছি ছোট 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 তখন কিন্তু খেয়াল করো ছোট ছোট বলা মাত্রই আমাদের মাথায় একটা চিন্তা চলে আসবে, সেটা কি বহু বচন, তাই না? অর্থাৎ আধিক্য বোঝাচ্ছে। তার মানে ছোট শব্দটাকে যখন আমি দুইবার ব্যবহার করছি তখন সেই শব্দটি আমাকে অন্য ধরনের অর্থ দিচ্ছে, তার মানে এটাও একটা শব্দ। তাহলে এই শব্দ দ্বৈতের মাধ্যমেও কি করা সম্ভব, নতুন নতুন শব্দ তৈরি করা সম্ভব। তাহলে আমরা কি দেখলাম, সাধিত শব্দকে তৈরি করা সম্ভব, আর এই সাধিত শব্দকে কয়েকটা উপায়ে তৈরি করা সম্ভব
সাতটি উপায় তৈরি করা সম্ভব। আমরা সংক্ষিপ্তভাবে সেই সাতটি উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, কিভাবে এই সাতটা পদ্ধতিতে বা সাতটা উপায়ে আমরা নতুন শব্দ গঠন করতে পারবো। এরপর এখান থেকে যদি আমরা কোশ্চেন করি যে কোন শব্দটি কিভাবে গঠিত হচ্ছে, কোনটি সন্ধি যোগে, কোনটি সমাস যোগে, কোনটি উপসর্গ যোগে, আমরা পারবো না? পারবো তো? ঠিক আছে, ধন্যবাদ। তাহলে নেক্সট ক্লাসে আমরা এটার উপরে কি করব, একটা প্রায়োগিক ক্লাস করব। অর্থাৎ আমি তোমাদেরকে হচ্ছে কোশ্চেন করবো যে কোন শব্দটি কিভাবে গঠিত হয়েছে, তোমাদেরকে অ্যানসার করতে হবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।